উজ্জ্বল, অচিরেই বিপুল সক্ষমতা নিয়ে আবির্ভূত হতে যাচ্ছে দেশের এভিয়েশন শিল্প এবং যদি বলি থার্ড টার্মিনাল সহ বিভিন্ন বন্দরের অবকাঠামো যে নির্মাণ রয়েছে, একই সঙ্গে কারিগরি যেই বিষয়গুলো রয়েছে সব কিছুর উন্নয়ন করার জন্য কিন্তু প্রায় ৩২,০০০ কোটি টাকা ব্যয় করা হচ্ছে এবং সরকারি বেসরকারি যে সংস্থাগুলো রয়েছে সেখানে যুক্ত হচ্ছে নতুন আধুনিক এবং সুপরিসর বিমান এবং নতুন নতুন গন্তব্যে বিস্তৃত হচ্ছে বিমানের পরিষেবা। এ নিয়ে শান্তবাজারে থাকছে বিশেষ প্রতিবেদন। গত বছর এই বিমানবন্দর ১,১৫,০০,০০০ যাত্রীকে সেবা দিয়েছিল, আর এই অতিরিক্ত যাত্রী চাপ সামলাতেই হিমশিম খেতে হয় এই বিমানবন্দরটিকে, যে কারণেই চালু হয় ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প। সিভিল এভিয়েশনের এই ক্রমবর্ধমান খাতে আসার আলো হয়ে দেখা দিয়েছে সৈয়দপুর বিমানবন্দর, যার ফলে এটিকে গড়ে তোলা হচ্ছে উপমহাদেশের বিমান চলাচলের অন্যতম বড় হাব হিসেবে। রাজশাহী বিমানবন্দর থেকে ATR 600 এবং -8 মডেলের বিমান দিয়ে সপ্তাহে 32টি ফ্লাইট পরিচালনা করা হচ্ছে, যেখানে যাত্রী পরিবহন করতে পারছেন প্রায় ২৪০০-র বেশি। আমরা বলছিলাম যে প্রায় ৩২,০০০ কোটি টাকা ব্যয় করা হচ্ছে দেশের এভিয়েশন শিল্পকে আরও উন্নত করার জন্য। এবং যদি আরেকটু বলে রাখি, দেশের আমাদের ৮টি বিমানবন্দর রয়েছে এবং এই ৮টি বিমানবন্দরে কিন্তু ১৫টি প্রকল্পের আওতায় এই যে ৩২,০০০ কোটি টাকা সেটি ব্যয় করা হবে এবং সম্প্রসারণের কাজ চলছে দীর্ঘদিন ধরেই। যখন এই প্রকল্পগুলো বাস্তবায়ন হবে তখন এভিয়েশন সহ বিমান শিল্প সেটি আরও বিস্তৃত লাভ করবে। এসব নিয়েও প্রতিবেদন থাকছে। তবে একটু প্রতিবেশী দেশের খবর জানাতে চাই। উৎসব মুখর পরিবেশ চলছে ভারতে। এর মুক্তি জানেন, তৃতীয়বারের মতো কিছুক্ষণ পর শপথ নিতে যাচ্ছেন বিজেপি নেতা নরেন্দ্র মোদী এবং সেই শপথ অনুষ্ঠানে কিন্তু উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্র সরকার প্রধানরা। भारत माता की, भारत माता की, वंदे 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 वंदे। राष्ट्रपति भवन जाएंगे, राष्ट्रपति द्रौपदी मुर्मू से मुलाकात करके सरकार बनाने का दावा पेश। এই সব কিছু নিয়ে আমরা আলোচনা করব উজ্জ্বল। তবে শুরুতেই যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, দেশের এভিয়েশন শিল্প একটা সময়ে এরকম ছিল যে যারা বাংলাদেশ বিমানবন্দর দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে যাতায়াত করতেন কিংবা অভ্যন্তরীণ যাতায়াত করলেও তারা বিমানের বিভিন্ন সেবা নিয়ে কিন্তু অভিযোগ করতেন যে সেগুলো বিশ্বমানের হচ্ছে না কিংবা হয়রানি হতে হয়, নানা রকম অভিযোগ করতেন যাত্রীরা। সেই অভিযোগগুলো যেন আর না আসে, অর্থাৎ আমাদের এভিয়েশন শিল্পটাকে আরও উন্নত করার জন্যে, বিশ্বমানের করার জন্যই কিন্তু যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে দেশের ৮টি বিমানবন্দরে 15টি উন্নয়ন প্রকল্প চলছে, যেখানে ৩২,০০০ কোটি টাকা ব্যয় করা। পাশাপাশি থার্ড টার্মিনালেরও কাজ এগিয়ে নেওয়া হচ্ছে এবং থার্ড টার্মিনাল যখন পুরোপুরি বাস্তবায়ন হয়ে যায় বিভিন্ন দেশের যে ফ্লাইটগুলো রয়েছে আরও সম্প্রসারণ হবে, বিস্তৃত হবে, যেগুলো বলছিলেন আপনি সব বিমানবন্দর এবং এভিয়েশন খাতগুলো যে ৮টা বিমানবন্দর রয়েছেন এর পাশাপাশি যে সকল বিমানবন্দরগুলো রয়েছে সব বিষয়গুলো নিয়ে আমাদের সহকর্মী রাকিবুল হাসান এবং সহকর্মী মোকাররম হোসেন এবং মনতোষের যে মনতোষ বেদজ্ঞর করা যে প্রতিবেদন রয়েছে সেই গল্প কিন্তু বলবেন সহকর্মী নাইমা বীর। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ভবনে প্রবেশ করতেই চোখে পড়ে কিভাবে সাহায্য করতে পারি ব্যাচধারী কয়েকজনের সতর্ক চলাফেরা। যাত্রী সেবার মান বাড়াতেই বিমানবন্দর কর্তৃপক্ষের এমন উদ্যোগ, যারা সহজ করেন বিদেশ যাত্রা। আমরা নিজে থেকে যখন কাউকে দেখি যে হেজিটেশন ফিল করতেছে বা সে হয়তো বুঝতেছে না কোথায় যাবে, তখন আমরা উইলিংলি কাছে গিয়ে তখন এগ্রি হয়ে বলি। দেশের প্রধান এই বিমানবন্দরে যাত্রী হয়রানি রোধে চালু করা হয়েছে হটলাইন, সফটওয়্যার, মোবাইল অ্যাপ ও ওয়েবসাইট। লাগেজ পাওয়া যাচ্ছে 18 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যেই। কমেছে লেফট বিহাইন্ডের সংখ্যাও। প্রথম যখন 6 বছর আগে আসছিলাম তখন ট্রলিটা খুব কম দেখছিলাম, এখন দেখা যায় যেদিকে যায় এদিকে ট্রলি পাওয়া যায়। এক এক জায়গায় হেল্প কেয়ার আছে, তাদের কাছ থেকে যে কোনো তথ্য চাইলেই পাওয়া যাচ্ছে। আসার পরে আমি আমার লাগেজ 5-7 মিনিটের মধ্যে পেয়ে গেছি, আর আলহামদুলিল্লাহ কোনো ভোগান্তির সম্মুখীন হতে হয়নি। বর্তমানে এই বিমানবন্দর দিয়ে ওঠানামা করে 34টি এয়ারলাইন্সের প্রায় 350 ফ্লাইট, আর গেল বছর শাহজালাল বিমানবন্দর ব্যবহার করেছে প্রায় 1,15,00,000 যাত্রী। আয় হয়েছে 2,400 কোটি টাকা।
যাত্রী চলাচল ও আয় দুটোতেই রেকর্ড গড়েছে বিমানবন্দরটি। প্রতিদিন আমাদের এখানে প্রায় 300-350 ফ্লাইটের যে ওঠানামা হচ্ছে, এটা একটা অনেক বড় একটা কর্মযোগ্য এবং আমাদের এয়ারপোর্টের জন্য আমাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ। সো এই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করার জন্য আমরা চেষ্টা করছি যত দ্রুততা সম্ভব ফ্লাইটগুলোকে যেন বেতে ওয়েট করতে না হয়। চলছে ILS ক্যাটাগরি 2-এ উন্নীত করবার কাজ, বসেছে অত্যাধুনিক রাডার। নির্বাহী পরিচালকের লক্ষ্য প্রবাসী যাত্রীদের সর্বোচ্চ সেবা দেয়া। আমাদের সম্মানিত যাত্রী একটা বড় অংশ হচ্ছে আমাদের রেসপেক্টেড রেমিটেন্স আর্নার, যারা মিডল ইস্ট এবং অন্যান্য দেশে আমাদের দেশের জন্য রেমিটেন্স আর্ন করছেন। তাদের ব্যাপারে আমরা সবচেয়ে বেশি চেষ্টা করছি যেন আমাদের তাদের সার্ভিসটা তাদের এক্সপেকটেশন অনুযায়ী হয় এবং তাদেরকে যেন আমরা তাদের প্রাপ্য সুযোগ সুবিধা এবং তাদের সার্ভিসগুলো তাদের আশা অনুযায়ী দিতে পারি। 1980 সালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রায় 80 লাখ যাত্রী সেবা দেবার সক্ষমতা নিয়ে যাত্রা শুরু করেছিল, কিন্তু দেশের প্রধান এই বিমানবন্দরটি 2015 সালে তার সক্ষমতার পুরোপুরি ব্যবহার করে ফেলে। গত বছর এই বিমানবন্দর 1,15,00,000 যাত্রীকে সেবা দিয়েছিল, আর এই অতিরিক্ত যাত্রী চাপ সামলাতেই হিমশিম খেতে হয় এই বিমানবন্দরটিকে, যে কারণেই চালু হয় ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প, যার প্রথম ধাপ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল। এই টার্মিনালে থাকছে 115টি চেক ইন কাউন্টার, 128টি ইমিগ্রেশন কাউন্টার, 12টি বোর্ডিং ব্রিজ, 16টি লাগেজ বেল্ট, 37টি উড়োজাহাজ পার্ক করবার সক্ষমতা সম্পন্ন অ্যাপ্রন, 2টি হাই স্পিড এক্সিট ট্যাক্সিওয়ে, 1200 গাড়ি পার্কিং সুবিধা। যাত্রীদের যাতায়াতের জন্য 3য় টার্মিনালের সঙ্গে যুক্ত থাকবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও পাতাল মেট্রো রেল। ইতিমধ্যে এই টার্মিনাল ঘিরে বাংলাদেশে ফ্লাইট পরিচালনার আগ্রহ দেখাচ্ছে বিদেশি এয়ারলাইন্সগুলো। দেশের এভিয়েশন খাতের আরেক সম্ভাবনার নাম সৈয়দপুর বিমানবন্দর। বর্তমানে এই বিমানবন্দরে 4টি বিমান সংস্থার প্রায় 30টি ফ্লাইট প্রতিদিন ঢাকা সৈয়দপুর ঢাকা রুটে চলাচল করছে। বিমানে যোগাযোগ এখন শুধুমাত্র বিলাসিতার খোলস নয়, এটি হয়েছে প্রয়োজনের অন্যতম বড় অংশীদার, যার ফলে দেশে ক্রমই বাড়ছে আকাশপথে যাত্রী পরিবহনের বাজার। একই সঙ্গে অভ্যন্তরীণ কিংবা আন্তর্জাতিক রুটেও বাড়ছে বিমান চলাচলের সংখ্যা। আর সিভিল এভিয়েশনের এই ক্রমবর্ধমান খাতে আসার আলো হয়ে দেখা দিয়েছে সৈয়দপুর বিমানবন্দর, যার ফলে এটিকে গড়ে তোলা হচ্ছে উপমহাদেশের বিমান চলাচলের অন্যতম বড় হাব হিসেবে, যে জন্য ইতিমধ্যে শুরু হয়েছে প্রায় 912 একর জমি অধিগ্রহণের কার্যক্রম। সৈয়দপুরের সঙ্গে নেপালের ভদ্রপুর ও বিরাটনগরের মধ্যে আকাশপথের রুট চালুর বিষয়ে বহু আগেই প্রস্তাব দিয়ে রেখেছে নেপাল ও ভুটান ছাড়াও ভারতের সীমান্তবর্তী প্রদেশগুলোর সঙ্গে সৈয়দপুর বিমানবন্দরের সংযোগের সম্ভাবনার আভাসও মিলছে বহুবার। অভ্যন্তরীণ থেকে আন্তর্জাতিকে উন্নীত হলে উপমহাদেশের 3টি দেশের যাত্রীরা ব্যবহার করতে পারবে এই বিমানবন্দর। তাতে নেপাল, ভুটান ও ভারতের 7 সিস্টার্স খ্যাত 7টি রাজ্যের নিকটতম বিমানবন্দরগুলোতে যেতে সময় লাগবে মাত্র 30 থেকে 50 মিনিট। বাঁচবে সময়, বাড়বে বাণিজ্যের পরিধি। 2017 সালে এই বিমানবন্দরকে দেশের 5ম আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে উন্নীত করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ঘোষণার পর 2019 সালে সৈয়দপুর ও দিনাজপুরের পার্বতীপুরে শুরু হয় জমির অধিগ্রহণ কার্যক্রম। আমাদের আঞ্চলিক বিমানের যে ল্যান্ডিং এবং টেক অফ, সেটারও একটা সুদূর প্ল্যানিং আছে, অচিরেই সেটা ইমপ্লিমেন্ট ইনশাআল্লাহ হবে। সৈয়দপুর বিমানবন্দরের পাশাপাশি রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরটিও উত্তর জনপদের জন্য এখন আশীর্বাদ। 1984 সালে যাত্রা শুরুর পর লোকসানে 2007 সালে বন্ধ হয়ে যায় বিমানবন্দরটি। তার ঠিক 9 বছর পর 2015 সালে ফের শুরু হয় বিমান চলাচল। এখন প্রতি বছরই বাড়ছে ফ্লাইটের পরিমাণ ও আয়। গেল অর্থ বছরে এই বিমানবন্দর আয় করেছে 2,33,77,466 টাকা। সেই সংখ্যা চলতি অর্থ বছরে 3.5 কোটি ছাড়াবে। রাজশাহী বিমানবন্দর থেকে ATR 600 এবং -8 মডেলের বিমান দিয়ে সপ্তাহে 32টি ফ্লাইট পরিচালনা করা হচ্ছে, যেখানে যাত্রী পরিবহন করতে পারছেন প্রায় 2400-র বেশি। প্রতিনিয়ত রাজশাহী থেকে বিমানপথের এই যে জনপ্রিয়তা, সেটি বাড়তে আছে। একই সাথে এই অঞ্চলের ব্যবসায়ীদের এখান থেকে দাবি আছে কার্গো বিমান পরিচালনার। বিমানবন্দরটিতে সেবার মান বাড়ানো হচ্ছে কাউন্টার, বোর্ডিং গেট,
বসানো হচ্ছে আরও একটি স্ক্যানার, আর লাগেজ সরবরাহ সহজ করতে বসানো হবে বেল্ট। 260 জন আমাদের অ্যাট এ টাইম প্যাসেঞ্জার ক্যাপাসিটি ছিল, সেখান থেকে আমরা 370 জন করব এবং মানে স্টেক হোল্ডার আমাদের যারা এয়ারলাইন্সরা কাজ করে ওরা সার্ভিস দিতে পারবে ভালো রেনোভেশনের কারণে, বেল্ট সিস্টেম থাকবে। রূপপুর পারমাণবিক কেন্দ্র ঘিরে সম্ভাবনা দেখাচ্ছে এই বিমানবন্দরটি। পারমাণবিক কেন্দ্রটির জন্য জ্বালানি সহ অন্যান্য সরঞ্জাম ঢাকা হয়ে রূপপুর নিতে রাজশাহী বিমানবন্দর ব্যবহার করার পরিকল্পনা চলছে। এতে বেবিচক 2000 কোটি টাকার বাজেটও তৈরি করেছে। উত্তর জনপদ যখন এভিয়েশন খাতে সম্ভাবনা দেখাচ্ছে, তখন দক্ষিণ পূর্বের পর্যটন নগরী কক্সবাজার এই খাতে এগিয়েছে বহুদূর। বর্তমানে কক্সবাজার বিমানবন্দর হয়ে প্রতিদিন গড়ে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন প্রায় 2000 যাত্রী। যাত্রী চাহিদা, পর্যটনের অপার সম্ভাবনা এবং বিমানবন্দরটিকে বিশ্বের আকর্ষণীয় রিফুয়েলিং হাব হিসেবে গড়ে তোলার স্বপ্নকে সামনে রেখে চলছে আন্তর্জাতিক মানে উন্নীত করবার কাজ। সমুদ্রের বুকে তৈরি হচ্ছে দেশের দীর্ঘতম রানওয়ে। গেল বছর এই বিমানবন্দর ব্যবহার করেছেন 7,05,546 জন, আর 2023-24 অর্থ বছরের এপ্রিল পর্যন্ত এই বিমানবন্দরের আয় হয়েছে প্রায় 11 কোটি টাকা। এমন প্রেক্ষাপটে বিমানবন্দরটিকে ঘিরে নানান স্বপ্নের কথা জানালেন ব্যবস্থাপক। পাশ্চাত্য এবং প্রাচ্যের মাঝামাঝি অবস্থান হওয়াতে রিফুয়েলিং হাব হিসেবে গড়ে তোলার জন্য খুব সুবিধা আছে এখানে। মাননীয় প্রধানমন্ত্রী অভিভাবক তাই এখানে একটা রিফুয়েলিং হাব হিসেবে গড়ে তোলার ইচ্ছা পোষণ করেছেন এবং সেই হিসেবে আমাদের কাজও অগ্রগতি চলমান রয়েছে। কক্সবাজার বিমানবন্দরটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করবার কাজে ব্যয় করা হচ্ছে 1794 কোটি 31 লাখ টাকা। ব্যবসায়ীরা বলছেন, বিমানবন্দরে ট্যাক্সিক্যাব ব্যবস্থা, পর্যটন তথ্যকেন্দ্র এবং ব্যবসা তথ্যকেন্দ্র চালুর উদ্যোগ বদলে দিতে পারে গোটা পর্যটন ও ব্যবসা বাণিজ্যের চিত্র। তাই দেশের পর্যটন রাজধানী কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে পরিণত করতেই সরকার এই বিমানবন্দরটিকে আন্তর্জাতিকীকরণের উদ্যোগ নিয়েছে, যাতে পর্যটনের পাশাপাশি বিকাশ হয় যোগাযোগ ব্যবস্থা ও সামগ্রিক অর্থনীতির। বিশ্বের বিভিন্ন দেশ থেকে সরাসরি আকাশপথে কক্সবাজারে আসার সুযোগ পাবেন ভ্রমণ পিপাসুরা। রপ্তানিকারকরা বলছে বছরে 6,000 কোটি টাকার বিশ্ববাজার হারাচ্ছে রাজশাহীতে উৎপাদিত কৃষিপণ্য। এতে কৃষকের শ্রমিক ঘামে উৎপাদিত ফল ফসল এই শাহ মখদুম বিমানবন্দর দিয়ে বিশ্ববাজারে পৌঁছে দিতে চায় তারা। এর ফলে এখানে নির্মাণাধীন অত্যাধুনিক যে টার্মিনালটি হচ্ছে, সেখানে কার্গো সেবা চালু হলে এভিয়েশন খাতে যেমন এই অঞ্চলের বৈপ্লবিক পরিবর্তন ঘটবে, একই সাথে বিভিন্ন শিল্প অর্থনীতির নানা ক্ষেত্র উন্মোচিত হবে রাজশাহীকে ঘিরে। নীলফামারীতে উত্তর ইপিজেড প্রতিষ্ঠার মধ্য দিয়ে উত্তর জনপদের মঙ্গারবাড়িতে শিল্পায়নের হাতছানি শুরু হয়েছিল। ইপিজেডের 24টি বড় কারখানার মধ্যে 11টিতেই রয়েছে বৈদেশিক বিনিয়োগ এবং এই ইপিজেডকে কেন্দ্র করে উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে ছোট বড় মাঝারি অনেক ধরনের প্রতিষ্ঠান, যেখান থেকে রপ্তানিযোগ্য পণ্য তৈরি করে এখানে আসছে বৈদেশিক মুদ্রা। এবং সৈয়দপুর বিমানবন্দরের আন্তর্জাতিক কার্যক্রম যদি শুরু হয়, সেখানে বৈদেশিক বিনিয়োগ বাড়ার মধ্য দিয়ে এই অঞ্চলের লাখো মানুষের জন্য কর্মসংস্থানের ক্ষেত্র সৃষ্টি হবে, একথা নিশ্চিত করেই বলা যায়। তবে আশার খবর হলো, ঢাকা, সৈয়দপুর, রাজশাহী কিংবা কক্সবাজার তো বটেই, দেশের মোট 8 বিমানবন্দরে 15টি প্রকল্পের আওতায় চলছে সম্প্রসারণ কাজ, যেখানে সরকারের খরচ হবে প্রায় 32,650 কোটি টাকা। আর এই প্রকল্পগুলোর সুফল গেল বছরের অক্টোবর থেকেই পেতে শুরু করেছেন যাত্রীরা। এই 15টি প্রকল্প চালু হলে দেশের এভিয়েশন খাত হয়ে উঠবে দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। উজ্জ্বল, আজকের দিনে আপনাকে অভিনন্দন জানাতে চাই এবং পুরো এখন পরিবারকে অভিনন্দন জানাতে চাই, কারণ আজকে আমাদের এখন পরিবারের খুব বিশেষ একটি দিন। আজ আমরা 2-এর সহযাত্রা পার করেছি এবং 3-এর দিকে আমরা এগিয়ে যাওয়ার প্রত্যয় আজকে আমরা শপথ গ্রহণ করেছি। তো এই যে যখন আমাদের আজকে এখন পরিবারে আনন্দঘন পরিবেশ, একই রকম আনন্দঘন এবং উৎসবমুখর পরিবেশ কিন্তু পাশের দেশ ভারতে, কারণ সেখানে আজ টানা 3য় মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী। এবং যদি বলি আরেকটু, যে স্বাধীন ভারতে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর প্রায় 5 দশক পর কিন্তু টানা 3য় মেয়াদে সরকার গঠন করতে চাচ্ছেন 73 বছর বয়সী এই বিজেপি নেতা। এবং মোদীর শপথের পাশাপাশি আজকে কিন্তু মোদীর যেই একক সংখ্যাগরিষ্ঠতা মোদী পায়নি, জোট সরকারের নিয়ে সব মিলে 30 জন মন্ত্রীও শপথ নেবেন এবং সেই শপথ অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অনেক দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরাও রয়েছে। সহকর্মী নুজাত কামালের একটি প্রতিবেদন আছে, সেখানে বিস্তারিত দেখে আসবো।
দিল্লির রাজঘাটে ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা অর্পণ করেন নরেন্দ্র মোদী। এর মধ্য দিয়েই রোববার শপথ গ্রহণ দিনের রাষ্ট্রীয় কর্মসূচি শুরু করেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর প্রায় 5 দশক পর টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় এসে ইতিহাস গড়েছেন 73 বছর বয়সী বিজেপি নেতা। শপথ গ্রহণের আগে বিজেপির প্রতিষ্ঠাতাকালীন সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর প্রতিও শ্রদ্ধা জানান মোদী। এছাড়া ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালেও পুষ্পস্তবক অর্পণ করেন। দেশি বিদেশি 8,000 অতিথির উপস্থিতিতে স্থানীয় সময় রোববার সন্ধ্যা 7:15টার দিকে রাষ্ট্রপতি ভবনে শপথ নেবেন মোদী। তাকে শপথ পড়াবেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একই অনুষ্ঠানে শপথ নেবেন আরও প্রায় 30 জন মন্ত্রী। 543 আসনের লোকসভায় দলগতভাবে 240 এবং জোটগতভাবে 293 আসন নিয়ে এবার সরকার গঠন করছে বিজেপি। একক সরকার গঠনে ন্যূনতম 272 আসন মেলেনি বলে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে 1 দশক পর জোটের ওপর নির্ভর করে সরকার গঠন করতে হচ্ছে ক্ষমতাসীনদের। জোট সরকারে থাকবে বিহারের জনতা দল ও তেলেঙ্গানার তেলেগু দেশম পার্টি। এর মধ্যে জনতা দল থেকে অন্তত 2 জন মন্ত্রিসভায় ঠাঁই পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ছেড়ে বেরিয়ে যাওয়া এককালের ঘনিষ্ঠ শিবসেনাও এবার জোটে ফিরতে পারে বলে চলছে জোর গুঞ্জন। ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় বিরোধী দলীয় নেতা হিসেবে প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রেসিডেন্ট মল্লিকার্জুন খার্গে উপস্থিত থাকবেন মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে। তবে বিরোধী ইন্ডিয়া জোটের অন্যতম সদস্য ও মোদীর কট্টর বিরোধী পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস যোগ দেবে না আয়োজনে। জাঁকজমকপূর্ণ আয়োজনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল প্রচণ্ড, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে সহ সার্ক রাষ্ট্র ও সরকার প্রধানদের অনেকে এরই মধ্যে পৌঁছেছেন দিল্লিতে। নতুন প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ উপলক্ষে মোদীর ছবি সম্বলিত পোস্টারে ছেয়ে গেছে রাজধানী দিল্লি। সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে দিল্লিতে মোতায়েন করা হয়েছে 1100 ট্রাফিক পুলিশ। নিরাপত্তা নিশ্চিদ্র করতে রাজধানী দিল্লির আকাশ সীমায় 2 দিন চলবে না কোনো ফ্লাইট। রবি ও সোমবারের জন্য দিল্লিকে নো ফ্লাইং জোন হিসেবে ঘোষণা করে আদেশ জারি করেছে দিল্লি পুলিশ। নুজহাত কামাল, এখন বিশ্ব। আমরা প্রতিবেদনে পুরো হালচাল জানছিলাম এবং আজকে যে প্রধানমন্ত্রী সহ অন্যান্য দেশের রাষ্ট্র সরকার প্রধানরা রয়েছেন, পাশাপাশি দুই দেশের সম্পর্ক আরও কী হবে যেহেতু মোদী একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, এসব বিষয় নিয়ে আরও বিস্তারিত জানতে চাই। স্টুডিওতে ডেকে নিতে চাই সহকর্মী হাসিব বিল্লাহকে। হাসিব, আপনার কাছ থেকে আরও বিস্তারিত জানতে চাই। উজ্জ্বল, আসলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখনই কোনো দেশ সফর করেন তখনই কিন্তু বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তিনি বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি করতে যান, কথা বলতে যান, বাংলাদেশের ব্যবসা বাণিজ্য যেন আরও বাড়ে সে ব্যাপারে কিন্তু সবসময় তার আগ্রহ বা প্রাধান্য থাকে। কিন্তু এখানে যেহেতু বাংলাদেশের প্রধানমন্ত্রী যেহেতু ভারত সফরে যাচ্ছেন এবং সেখানে ভারতের আজকের যে অনুষ্ঠানে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে, এবং সেই অনুষ্ঠানটার যেহেতু এটি সংক্ষিপ্ত একটি সফরে যাচ্ছেন এবং সফরটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভারত বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কিন্তু খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। একই সঙ্গে ভারত বাংলাদেশকে স্বাধীনতার সময় যে সহযোগিতা এবং তারপর থেকে যে কোনো রাষ্ট্রপ্রধান বাংলাদেশের ভারতের সঙ্গে একটি সুসম্পর্ক বজায় রেখে কিন্তু চলেছে এবং তারপর থেকে ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্যের আকার বা পরিধি কিন্তু দিন দিন বেড়েই চলেছে। সেই জায়গা থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী যে সফরটি কিন্তু তেমন চুক্তি কোনো সম্পন্ন হবে না দুই দেশের সঙ্গে, যদিও বিভিন্ন বিষয় আছে আলোচনা করার। বাংলাদেশের প্রধানমন্ত্রী শপথ নেওয়ার পরই, শেখ হাসিনা শপথ নেওয়ার পরই কিন্তু ভারতের সফরের ব্যাপারে বেশ আলোচনা চলছিল, কিন্তু যেহেতু শপথ অনুষ্ঠানেই মূলত যোগ দিতে গেছেন এবং শপথের পরেই আজকে নরেন্দ্র মোদীর সঙ্গে একটি সংক্ষিপ্ত বৈঠক হতেও পারেন। সম্পর্ক উন্নয়নের কথা বলছিলেন, নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হতেও পারে। এবার 2 টার্মে মোদী যখন ক্ষমতায় এলেন একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হয়ে তারপর এলেন, এবার জোট সরকার গঠন করতে হয়েছে। সেক্ষেত্রে মোদীর যে চিন্তাভাবনা, যখন তিনি একা সিদ্ধান্ত নিতে পারতেন নিজের শরিক দলগুলোকে নিয়ে, এখন যেটা হয় কংগ্রেসের অনেক নেতা সেখানে যুক্ত হয়েছেন, এখন কি মনে হয় যে আমাদের ব্যবসা বাণিজ্যের যে আমদানি রপ্তানির একটি ভারতের সাথে দীর্ঘদিন থেকেই চলে আসছে, সেক্ষেত্রে সিদ্ধান্তহীনতায় কি সম্পূর্ণ কোনো কিছু টানাপোড়েন চলতে পারে কিনা, কি মনে হয়?
উজ্জ্বল, আজকে যেহেতু শপথ অনুষ্ঠান হবে এবং তারপরে কে কোন মন্ত্রণালয় পাবে সেটা কিন্তু বন্টন হবে, সেক্ষেত্রে আমরা যেটা জানতে পেরেছি যে শীর্ষ গুরুত্বপূর্ণ যেসব মন্ত্রণালয় যেমন অর্থ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, এইসব কয়েকটি মন্ত্রণালয় কিন্তু বিজেপি সরকার তাদের কাছেই রাখবেন। তো সেক্ষেত্রে পররাষ্ট্র যেহেতু যদি তাদের কাছে রাখেন, সুতরাং পররাষ্ট্র নীতির সঙ্গে ভারতের পররাষ্ট্র নীতি এবং এই যে তার সঙ্গে দক্ষিণ এশিয়ার যে সম্পর্ক, এই সম্পর্কগুলো কিন্তু অবশ্যই সেখানে গুরুত্ব পাবে, তাদের মতো করে কিন্তু সেটি প্রাধান্য দেবে। এবং বাংলাদেশ সরকারও কিন্তু সে ব্যাপারে আলাপ হয়তো হবে না, কিন্তু কিছু দুই দেশের সরকার প্রধানের সঙ্গে কিছু শুভেচ্ছা বিনিময়টা কিন্তু হবে। এবং আমি যদি বলি, আমরা একটু যদি জানাতে চাই যে আমি আসলে আপনার কাছ থেকে আজ তো প্রধানমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, এটা ছাড়াও তার যে সফরসূচি সেটাও আমরা দেখতে পাচ্ছি, সেই বিষয়ে আপনার কাছ থেকে বিস্তারিতটা জানতে। অবশ্যই সংক্ষিপ্ত সফর, গতকালকে প্রধানমন্ত্রী গেছেন, আজকে সেখানে অবস্থান করছেন এবং আগামীকালকে আবার তিনি ঢাকা ফিরবেন আগামীকাল রাতে। যদি আজকের কর্মসূচিটি যদি আমি বলি, আজকে কিন্তু স্থানীয় সময় বিকেল 4:30টায় ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি বৈঠক করেছেন এবং তারপরেই সন্ধ্যা 7:20 নরেন্দ্র মোদী যে শপথ অনুষ্ঠান সেখানে অংশ নেবেন। তারপরে 8:30টায় মোদীর সঙ্গে একটি সাক্ষাৎ অনুষ্ঠান হতে পারে এবং তারপরে স্থানীয় সময় রাত 9টায় রাষ্ট্রপতির যে নৈশভোজে অংশ নেবেন। আসলে সেখানে কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ বিশ্বের বা ভারতের সঙ্গে বেশ কয়েকটি রাষ্ট্রের যারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তাদের সঙ্গেও কিন্তু তারাও কিন্তু অংশ নিয়েছেন, বিশেষ করে মালদ্বীপের প্রেসিডেন্ট, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, নেপাল, ভুটানের প্রধানমন্ত্রী, মরিশাসের ভাইস প্রেসিডেন্ট, বেশ কয়েকজন রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান সেখানে কিন্তু উপস্থিত হয়েছেন এবং তাদের সঙ্গে কিন্তু একটি নৈশভোজে অংশ নেবেন। আসলে বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক, এই সম্পর্কের কিন্তু দীর্ঘদিনের এবং বাংলাদেশের সঙ্গে ভারতের পাশাপাশি যেই সম্পর্ক উন্নয়নের কথা বলছিলেন, স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে এক নজরে একটু দেখে আসতে চাই সেগুলো। আপনাকে যদি এক নজরে যদি জানাতে চাই, বাংলাদেশের সঙ্গে ভারতের অভিন্ন 54টি নদীর একটি হিস্সা রয়েছে, যেগুলো ভারতের থেকে প্রবাহিত নদী বাংলাদেশ হয়ে সাগরে চলে যায়। এইরকম 54টি নদীর একটি পানি বন্টন নিয়ে একটি বেশ কিছুদিন ধরে বা দীর্ঘদিন ধরে এটি কিন্তু আলোচনার বিষয়। সঠিক সময়ে বাংলাদেশ পানি পাওয়া না পাওয়া নিয়ে কিন্তু আলোচনা চলে। তারপরে রয়েছে বাণিজ্য ঘাটতি, কারণ বাংলাদেশের সঙ্গে আমরা বড় পরিমাণের বাণিজ্য হয়, যেখানে বাংলাদেশ বিপুল পরিমাণ আমদানি করে কিন্তু রপ্তানি কিন্তু কম হয়, যদিও এটি পরে আমরা আলাপ করব। এবং ট্রানজিট বিষয় রয়েছে এবং আরও বেশ কয়েকটি কিন্তু হিস্সা রয়েছে বাংলাদেশের সঙ্গে। আমরা বাণিজ্যের কথা বলছিলাম, বাংলাদেশ হচ্ছে প্রায় বছরে $16 বিলিয়ন, প্রায় 2 লাখ কোটি টাকা বাংলাদেশের সঙ্গে ভারতের একটি বাণিজ্য সম্পর্ক রয়েছে এবং বাংলাদেশ রপ্তানি করে মাত্র $2 বিলিয়ন। বাংলাদেশে রপ্তানি করে গার্মেন্টস এবং মৎস্যজাত পণ্য এবং আরও বেশ কিছু কৃষি পণ্য রপ্তানি করে, কিন্তু ভারত থেকে আমদানি হয় $14 বিলিয়ন, কিন্তু বিশাল একটি অঙ্ক বাংলাদেশ আমদানি করছে। সুতরাং বাংলাদেশের সরকার প্রধান বিভিন্ন সময় বলে আসেন যে বাংলাদেশের যে উৎপাদিত পণ্যর বাজার খোঁজার জন্য বিভিন্ন ব্যবসায়ী নেতাদের সঙ্গে কথা বলেন, কূটনীতিকদের সঙ্গে কথা বলেন, যেন বাজার যেন সম্প্রসারিত করা যায়, রপ্তানি বাজার। সুতরাং বাংলাদেশের প্রধানমন্ত্রী যেখানে যান, শুরুতে যেটি বলছিলাম, ভারতে গিয়েও কিন্তু এই বাজার সম্প্রসারণের ব্যাপারটিও কিন্তু আলাপ আলোচনায় আসতে পারে। তবে আপনাকে যেহেতু শুরুতে বলেছি যে এটি কিন্তু দুই রাষ্ট্রের দ্বিপক্ষীয় কোনো সফর হচ্ছে না, সুতরাং একটি সৌজন্যমূলক একটি সফর হচ্ছে। সুতরাং সৌজন্য সাক্ষাৎ হবে এবং বন্ধুত্বের একটা নিদর্শন এটি। এবং প্রধানমন্ত্রী নিঃসন্দেহে তিনি আমন্ত্রণ জানাবেন ভারতের প্রধানমন্ত্রীকে, যদিও করোনার পর 2021 যখন ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন, ভারতের প্রধানমন্ত্রী এসেছিলেন এবং আবারও হয়তো আসবেন, যেহেতু দুই দেশের সঙ্গে, দুই রাষ্ট্রপ্রধানের সঙ্গে আমরা দীর্ঘ সম্পর্ক দেখেছি এবং বাংলাদেশ সরকার প্রধান বিভিন্ন সময় কিন্তু ভারতে গিয়েছেন, 2018-তে গেছেন, 2019-এ গেছেন, এবং এবারও গেলেন। এভাবে কিন্তু দুই দেশের সম্পর্ক আরও বাড়বে বলেও কিন্তু আমরা আশা করছি। হাসিব, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবং মুক্তি, আমরা সহকর্মী হাসিব বিল্লার মাধ্যমে জানছিলাম সার্বিক যেই চিত্র এবং কি রয়েছে এবং আমাদের যে বাণিজ্য সম্পর্ক সেই বিষয়ে বিস্তারিত জানছিলেন। বিশেষ করে হাসিব বিল্লাহ যে বিষয়টি একদম সর্বশেষে দেখিয়েছিলেন যে বাণিজ্য ঘাটতি রয়েছে প্রায় আমাদের $14 বিলিয়ন। তো আশা করা যাচ্ছে যে নতুন সরকার গঠনের পর বাংলাদেশের সাথে ভারতের এই যে বাণিজ্য ঘাটতি, সেটিতে হয়তো আমরা একটা কোনো সুবাতাস, কোনো সুখবর আমরা পাবো। এবং পাশাপাশি নরেন্দ্র মোদীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ, জনমনে একটাই প্রশ্ন,
যেহেতু একক সংখ্যাগরিষ্ঠতা পাননি, জোট সরকার নিয়ে মোদিকে ক্ষমতায় আসতে হচ্ছে, তাহলে মোদি যে 5 বছর পূর্ণ করতে পারবে কিনা এটি জনমনে সবচেয়ে বড় প্রশ্ন দেখা যাচ্ছে, সেটা এখন দেখার বিষয়। উজ্জ্বল। উজ্জ্বল, দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা, আর মাত্র 1 সপ্তাহ বাকি পবিত্র ঈদুল আজহার, এবং এইটাই কিন্তু মানে আগামী কয়েকদিনের মধ্যে শুরু হয়ে যাবে পশু বেচা কেনা। যদিও ঢাকা শহরের কথাই যদি বলি, মানুষ একটু শেষের দিকে পশুটা কিনতে চান, কারণ রাখার একটা সংকট রয়েছে। তারপরেও যারা একটু শৌখিন রয়েছেন তারা কিন্তু একটু সময় নিয়ে পশুটা কেনেন। সো সেই দিক থেকে জমজমাট হতে শুরু করবে আর 1-2 দিনের মধ্যেই পশুর হাটগুলো। এবং মৌলভীবাজারের চিত্র যদি একটু দেখতে চাই, সেখানে হাটগুলোতে চাহিদার তুলনায় পশু কম। বরাবরের মতোই ক্রেতারা অভিযোগ করছেন পশুর দাম চড়া, যদিও বিক্রেতারা বলছেন তারা লোকসানের কথা বলছেন, লোকসান হতে পারে এর জন্য তারা বিক্রি করছেন না, পশুর দাম ছাড়ছেন না। এই বিষয়ে একটি প্রতিবেদন রয়েছে, দেখে আসি। মৌলভীবাজারে এবারে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে 84,000 গবাদি পশু। কোরবানির ঈদ মাথায় রেখে বিভিন্ন ব্যাংক, এনজিও থেকে ঋণ নিয়ে পশু পালন করেছেন খামারিরা। তাই লালন পালন করা পশু নিয়ে এখন খামারিরা ছুটছেন হাটের পথে। কোরবানির পশু কেনার সময় আছে আর মাত্র 1 সপ্তাহ, তাই বাড়ছে ক্রেতা বিক্রেতার ভিড়। তবে দাম শুনে অনেক ক্রেতাই পরিণত হচ্ছেন দর্শকে। বিক্রেতারা বলছেন পশু খাদ্যর দাম বাড়ায় এবারে খরচ বেড়েছে 2 থেকে 3 গুণ, তাই দাম নিয়ে কিছুটা শঙ্কায় আছেন তারা। গত বছর চেয়ে ইদানিং গরুর দাম একটু বাড়াইছে, তখন গরু মানে কাস্টমার পাইকাররা দাম ছাড়ে দিতে। আগলের বাজারে অবস্থা খুবই শোচনীয় বর্তমান অবস্থায়। সিট বর্তমান অবস্থায় 20টা সিটও কাটতে পারেনি। আমাদের গরু ক্রয় বিক্রয় খুবই কম হইতেছে। সবকিছুর বাজার মূল্য বেশি থাকায় খরচ অনেক বেড়ে গেছে। এদিকে শহরে অনেক ক্রেতাই এখন গরু কিনতে ভিড় করছেন জেলার প্রায় 5,500 খামারে। এমনকি অনলাইনে অর্ডারের মাধ্যমে বিক্রি হচ্ছে এসব পশু। ফার্ম থেকে নিলে কাস্টমার নিশ্চিন্ত থাকতে পারে যে ফার্মে কোন ধরনের অন্য কোনো মেডিসিন কেউ ইউজ করে না। সবচেয়ে দেশি গরু চাহিদাই বেশি, আর সাইওয়াল আর ফিজিয়ানো চলে অনেক। সবাই ফ্যামিলি লইয়া আইয়া সুন্দরভাবে, সুন্দর সিস্টেম আছে, সুন্দরভাবে সবাই দেখে মন মতো গরু বাইরে বার হইরা ওজন দিয়া সবকিছু দেখে নিতে পারে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে এবছর জেলায় পশুর চাহিদা রয়েছে 98,500, যেখানে ঘাটতি রয়েছে প্রায় 15,000 গবাদি পশুর। এছাড়া স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে হাট রয়েছে 38টি। খামারিগণ যাতে লাভবান হন এবং নতুনভাবে নতুন উদ্যোক্তা তৈরি হয়, তার জন্য বাহির থেকে অন্যান্য দেশ থেকে যাতে গবাদি পশু না আসে, তার জন্য আমাদের আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন সহ সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে। মৌলভীবাজার যে পশুর হাট বসছে তার জন্য আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। আমাদের এখানে 19টি স্থায়ী পশুর হাট এবং অস্থায়ী 19টি পশুর হাট আছে। সদরে 14টি এবং রাজনগরে 5টি, এবং তাছাড়াও আমাদের জাল নোট শনাক্তকরণের জন্য আমাদের পদক্ষেপ থাকবে। কোরবানির পশু বিক্রি নির্বিঘ্ন করতে প্রশাসনের পাশাপাশি হাটে রয়েছে 23টি মেডিকেল টিম। এখন মৌলভীবাজার। ফিরে এলাম বিরতির পর। দেখছেন সান্ধ্য বাজার। ঢাকার রাস্তায় বিক্রি হওয়া আখের রস, ছোলামুড়ি, চটপটি সহ 6 ধরনের খাবারে পাওয়া গেছে উচ্চ মাত্রার ডায়রিয়ার জীবাণু, যা খাওয়ার পর 100 জনের মধ্যে 54 জনেরই হতে পারে সংক্রমণ। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক গবেষণায় উঠে এসেছে এসব তথ্য। এসব খাবার বর্জনের তাগিদ দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণের মহাপরিচালক। আরও জানাবেন বাজিদ সাদ। সাধারণত সস্তা ও মুখরোচক হওয়ায় কদর রয়েছে রাস্তার খাবারের, যা স্ট্রিট ফুড হিসেবে পরিচিত। তবে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি ও পরিবেশন হয় বলেই প্রায়শই বিভিন্ন রোগের কারণ এই স্ট্রিট ফুড। ঢাকার প্রায় সব স্ট্রিট ফুডের দোকানই খোলা আকাশের নিচে, যেখানে উন্মুক্ত অবস্থায় খাবার তৈরি, বিক্রি ও সাজিয়ে রাখা হয়। তাই এসব খাবার জীবাণু, পোকামাকড় ও মাছি দ্বারা দূষিত হয়। রাস্তার এসব খাবারে পুষ্টিগুণ থাকে অতি সামান্য এবং ক্ষতিকর প্রভাব ফেলে শরীরে। তারপর অনেকেই এসব খাবার কিনে খাচ্ছেন। আমরা আসলে বাধ্য হয়ে খাই। দেখা যাচ্ছে আমি রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছি, এখন আমি খুবই তৃষ্ণার্ত,
তো আমার বাধ্য হয়ে আমার আখরস খেতে হচ্ছে অথবা লেবু শরবত খেতে হচ্ছে। এগুলো যাতে নষ্ট না হয় এই জন্য এগুলোর ভিতরে হালকা বরফ দিয়ে আর কি জিনিসটা আমরা তৈরি করে রাখি। আর ভাই ডাকি রাখলে তো মানুষই মনে করেন দেখা যায় না, খায় না। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক গবেষণায় দেখা গেছে ঢাকার রাস্তায় বিক্রি হওয়া আখের রস, ছোলামুড়ি, চটপটি সহ 6 ধরনের খাবারে উচ্চমাত্রার ডায়রিয়ার জীবাণু রয়েছে। বিক্রেতাদের পরিচ্ছন্নতা এবং স্যানিটেশন সম্পর্কে ধারণা না থাকায় খাবারে সহজেই ঢুকে পড়ছে জীবাণু। এসব খাবার পর 100 জনের মধ্যে 54 জনেরই হতে পারে ইনফেকশন। রোববার সকালে সংস্থাটির কার্যালয়ে আয়োজিত এক সেমিনারে জানানো হয় এসব তথ্য। গবেষণায় রাস্তায় বিক্রি হওয়া ছোলামুড়ি, চটপটি, স্যান্ডউইচ, আখের রস, অ্যালোভেরা জুস, মিক্সড সালাদের মতো 6 ধরনের খাবারের 450টি নমুনা সংগ্রহ করা হয়। সংগ্রহ করা এসব নমুনায় মানবদেহের জন্য ক্ষতিকর ব্যাকটেরিয়া পাওয়া গেছে, যেসব জীবাণু ডায়রিয়া, পেটের পীড়ার জন্য দায়ী। ব্যাকটেরিয়াল গ্রোথ হচ্ছে 1টা থেকে 2টা হবে, টাইমটা হচ্ছে মাত্র 20 মিনিট। দূষিত পানি, নোংরা গামছা, অপরিষ্কার হাত, ধুলোবালিময় পরিবেশের কারণে এ ধরনের জীবাণু খাবারের সঙ্গে মিশে যাচ্ছে বলে গবেষণায় উঠে আসে। বিক্রেতারা স্বাস্থ্যবিধি না মানায় জুসের মগ ও গ্লাস জীবাণুবাহী হয়ে পড়ে। ল্যাক অফ নলেজ অফ হাইজিন অফ দ্য ভেন্ডার ইজ ভেরি পুয়ার। এটা হচ্ছে বেসিক কারণ আমরা দেখলাম। ধরেন ইকোলাই পাওয়া গেল 67 স্যাম্পলে, সালমোনেলা পাওয়া যাচ্ছে 52 স্যাম্পলে। তারপর যেখানে যেখানে দেখা যাচ্ছে গ্লাসগুলো কন্টামিনেটেড, সেখানে আপনার মোস্টলি জুসটাও কন্টামিনেটেড। প্রস্তুত প্রণালীতে সমস্যা আছে জানিয়ে রাস্তার খাবার বর্জনের তাগিদ দেন ভোক্তা অধিকার সংরক্ষণের মহাপরিচালক। সাধারণ মানুষ যতক্ষণে সচেতন না হব ততক্ষণে এটা বোধহয় আমাদের সত্যিকার অর্থে সেটি আমরা আমাদের যে স্মার্ট বাংলাদেশের সাথে আমরা মিলাতে পারবো না। স্ট্রিট ফুড বিক্রেতাদের আইনি কাঠামোর মধ্যে আনতে প্রশিক্ষণ ও নিয়মিত নজরদারি করার উপর জোর দেন বক্তারা। বাইজিদ সাদ, এখন, ঢাকা। সময় হলো আরো একটি ছোট্ট বিরতির। ফিরছে একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন শান্ত বাজার। মৌসুম যত ঘনিয়ে আসছে ততই ভয়াবহ হয়ে উঠেছে ডেঙ্গু সংক্রমণ। রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশনের 68 নম্বর ওয়ার্ড ড্যামরা রয়েছে ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে। এবছর ডেঙ্গু রোগী ভর্তির হারকে আশঙ্কাজনক উল্লেখ করে চিকিৎসকরা বলছেন, ন্যূনতম উপসর্গ দেখা মাত্রই নিতে হবে পরামর্শ। বিস্তারিত জানাচ্ছেন মাঝারি মন। রাজধানীর ড্যামরায় যেসব খাল রয়েছে তার সবগুলোর চিত্রই এক। স্রোতহীন খালগুলো পরিপূর্ণ লার্ভায়। খালে ভাসমান প্লাস্টিক সহ বিভিন্ন আবর্জনা ব্যবহৃত হচ্ছে মশার প্রজনন স্থল হিসেবে। স্থানীয়রা বলছেন, মশার উপদ্রবে বাইরে তো দূরের কথা, ঘরের ভেতরে থাকাই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। সন্ধ্যার পরে এখানে বসাই যায় না। কারেন্ট গেলে মানুষ যে বাইরে একটু নিঃশ্বাস নেবে সেই ইয়াটাই নাই। অনেক বেশি বাইরে গেছে। ওনার সিটি কর্পোরেশনের লোক ওষুধ দেয় মাঝে মাঝে, তাও কাম হইতেছে না। এমন মশা কামড় দিলে ফুলিয়া যায়, চুলকাইতে ঘা হয়ে যায়। যদি রাস্তাঘাটে বেশি ফালানো হয়, এগুলোর জন্য না ফালায়, এগুলোর জন্য বাড়ি ঘরের ময়লা রাস্তায় না ফালায়, এটার জন্য আর কি পরিষ্কার রাখলে একটু মশা কম হবে। এদিকে শারুলিয়ার এই খালের পাড়েই বসবে ঈদুল আজহার পশুর হাট। ফলে ময়লা আবর্জনার স্তূপ আর বৃষ্টির পানি দুয়ে মিলে এডিসের লার্ভা প্রজননের শঙ্কা এলাকাবাসীর। আগে ওষুধ দেওয়া হইতো, এখন ওষুধ ঠিক মতন দেওয়া হয় না, বাসা বাড়িতে থাকা যায় না। আর যত বাসা বাড়ির ময়লা ঠিক মতন দেওয়া না, অনেকে এই যে দেখছেন আশেপাশে কত ময়লা পালায়। আবার তো নতুন করে গরুর হাট হইতাছে, মশা আরও হইব। সমস্যা তো একটু হবেই, তারপরও এখন তো কমিশনের ওষুধ দেয় আর কি, দেওয়ার পরে একটু কিছুক্ষণ থাকে, আবার সন্ধ্যার পরে তো আবার বাড়ে। গরুর হাটও আবার ময়লাও, আর তারপরে আপনার চতুর্ধারে পানি, ময়লার পানির জন্য মশার কামড় অতিরিক্ত বাড়িয়ে গেছে। মশা নিধনে কি উদ্যোগ নেওয়া হয়েছে তা জানতে একাধিকবার যোগাযোগ করা হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 68 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের সঙ্গে, কিন্তু কোনোবারই তাকে মোবাইলে পাওয়া যায়নি। হাসপাতালের চিত্রও বলছে, মৌসুমের আগেই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন 37 জন।
এবছর ডেঙ্গু রোগীর ভর্তির হারকে আশঙ্কাজনক উল্লেখ করে চিকিৎসকরা বলছেন, ন্যূনতম উপসর্গ দেখা মাত্রই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। জুন মাসের 9 দিন এখানে আমাদের চিকিৎসা দিন আছেন 103 জন রোগী, আমরা চিকিৎসা দিন ও চিকিৎসা সহ আমরা সেবা দিয়েছি 103 জনকে। এই ফিগারটি মে মাসে ছিল 295। এদিক থেকে দেখা যাচ্ছে যে রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। তবে বৃষ্টিপাত যেহেতু শুরু হয়েছে, আমাদের আশঙ্কা এটি হয়তো বাড়তে পারে। রোগীদের উচিত হবে কোনো সিমটম দেখা দিলে, অস্বাভাবিক কোনো আচরণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে আসা। সকলের সম্মিলিত প্রয়াসে ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ মাস সেপ্টেম্বরের আগেই এডিস মশার উপদ্রব কমানোর দাবি রাজধানীবাসীর। মাঝার ইমন, এখন, ঢাকা। শেষ করছি সান্ধ্যবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon, আর ইউটিউবে এখন টেলিভিশন সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।